আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহীন। আজ আমি তোমাদের সামনে একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে হিউম্যানিটি অর্থাৎ মানবতা। তো আমরা মানবতা বলতে কি বুঝি? বা আমরা যদি একটা বইয়ে সার্চ করি বা গুগলে সার্চ করি নেট থেকে, তাহলে মানবতা বলতে বোঝায় এমন কোনো একটা অবস্থা যেখানে আম মানুষের অবনতি থাকে বা তারা দয়াদ্র হয়, অর্থাৎ তাদের দয়ার জন্য কিছু প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যখন কাউকে দয়া দেখাই বা কাউকে সাহায্য করি নিজের অ মানবিক দিক থেকে, তখন সেটাকে বলা হয় মানবতা। আসলে আমরা মানবতা বলতে কি বুঝি? What do you think about humanity? What do you think? আমরা কি মনে করি? দেখেন, আসলে মানবতা বলতে যে শুধু মানুষের একটা ভালো একটা অবস্থান নিয়ে আসে এটা না। মানবতা বলতে বোঝায় পুরা সমাজকে একটা অবস্থা একীভূত করা, যেন তারা একত্রবদ্ধ হয়ে স্বাভাবিকভাবে জীবন করতে পারে। দেখেন, আমাদের সৃষ্টি করে আছে কত কিছু। একটা পিঁপড়া থেকে শুরু করে জায়ান্ট হাতি পর্যন্ত কত কিছু আছে। কত কিছু প্রাণী আছে, কত জাতের, কত রঙের, কত স্থানে, কত রকম, কত আকারের প্রাণী আছে। প্রত্যেকেরই একটা সুনির্দিষ্ট শৃঙ্খলা আছে, বাস্তুসংস্থান আছে। ঠিক আমরা হচ্ছে মানুষ, আমরা একটা জীব, আমরা একটা সামাজিক জীব। উই আর সোশিয়াল। তো আমরা হচ্ছে সামাজিক, আমরা অসামাজিক নই। যেহেতু আমরা সামাজিক, এই জন্য আমাদের অবশ্যই সমাজের এমন কিছু নিয়ম তৈরি করা দরকার যেটা আমাদের জন্য হার্মফুল নয়, যেটা আমাদের জন্য কোনো পেইনফুল নয়, আমাদের জন্য যেটা উপকার দেয়, আমাদের জন্য যেটা বেনিফিট হয়, আমাদের জন্য যেটা অ্যাডভান্টেজ হয়। কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটি ক্ষেত্রে, ইভেন আপনি একটা বাজারে যাবেন একটা ডিম কিনতে, সেখানেও আপনি দেখবেন করাপ্ট, সেখানেও করাপশন, সেখানেও দুর্নীতি। আমাদের এই সমাজটার দুর্নীতিতে ভরে গেছে। আপনারা জানেন, ৩৬শে জুলাই আমরা ছাত্ররা আন্দোলন করার মাধ্যমে যেটা করেছি, সেটা একটা অনেক বড় একটা আমাদের অবশ্যই একটা বলতে হবে ক্রেডিট, বা আমাদের একটা ভালো একটা কাজ ছিল। তো আমরা অনেক কষ্ট, অনেক তিতিক্ষা করে আমাদের বড় ভাই আবু সাইদ, মীর মুগ্ধ ভাই, এরকম অনেকের জীবনের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, একটি দ্বিতীয় স্বাধীন দেশ। শেখ হাসিনার পতন হয়েছে, ডক্টর ইউনূস সাহেব আসছেন ক্ষমতায়। তো এখন কি শুধু ডক্টর ইউনূসের হাতেই কি সবকিছু? মানে আমার বিষয়ে আলোচনা করার যেটা কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে মানবতা। কিন্তু মানবতা বুঝতে হলে আপনাকে আগে আমাদের দেশের প্রেক্ষাপটটা বুঝতে হবে, তাহলে আপনি মানবতা কি এটা বুঝতে পারবেন। দেখেন, শেখ হাসিনা যখন ছিল, হ্যাঁ, সে বঙ্গবন্ধুর মেয়ে ছিল। আর যে দেশের মানুষ তার নিজের বাবাকে খুন করে, সেই বাবার মেয়ে হয়ে সে দেশে ভালো কিভাবে যাইতে পারে, এটা আপনার একবার ভাবুন। বঙ্গবন্ধু তিনি ভালো ছিলেন, ঠিক আছে, তিনি দেশে স্বাধীন করেছেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন তার কিছু দোষ ছিল। আপনার কখনো দোষের দিকে তাকাবেন না, আপনার সবসময় মানুষের ভালোর দিকে তাকাবেন, তার ভালো গুণের দিকে তাকাবেন। সে যাই করুক, সে দেশটাকে স্বাধীন করেছে, সে তো নিজের জীবনের বিনিময় হলেও দেশটাকে রক্ষা করেছে, স্বাধীনতা এনে দিয়েছে। সে তো একজন ভালো একজন নেতার অবস্থানে ছিল, সে একজন ভালো একটা মানুষের অবস্থানে থেকে আমাদের দেশটাকে একটা উন্নতিশীল অবস্থায় নিয়ে এসেছে। এই দেশটাকে পেয়েছি আমরা, এটা কার বিনিময়ে পেয়েছি? উনার নেতৃত্বের বিনিময়ে পেয়েছি। তো অন্তত এই গুণটার কারণে আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। তার মেয়ে কি করেছে, তার পরিবার কি করেছে, এটা তো তার দোষ না ভাই। আমি কি করছি, আমার পাশের জন কি করছে, সেটা আমার দেখার বিষয় না। আমার বিষয় আমি কি করছি। হ্যাঁ, আমার পাশের জন ঠিক করছে কিনা, এটা একটা আমার ইমানি দায়িত্ব। ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা একটা ইমানি দায়িত্ব, আমার তাকে দিনের পথে দাওয়াত দেওয়া। কিন্তু সে যদি না শুনে বা সে না বুঝে, আমি তাকে পড়াই, শিখাই, এটা আমার দায়িত্ব। আমি তাকে পড়াইলাম, শিখাইলাম, সে যদি না মানে, সেটা কি আমার দোষ? সেটা আমার দোষ না, সেটা তার গুনাহ হবে, আমার গুনাহ হবে না। তো আমি ঠিকই পাবো, কিন্তু তার গুনাহ তারই হবে। বিষয়টা এটাই। শেখ হাসিনা কি করেছে, এটা তার ব্যক্তিগত বিষয়। তো এখানে বঙ্গবন্ধুকে না টানি, তার আমার যেটা বলার উদ্দেশ্য, সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেব আমাদের ক্ষমতায় আসছেন।
তো তার মানে এই না যে আমাদের এই স্বাধীনতার পরে আমরা আবার সমাজের সেই রক্ষণশীলতার নীতি যেটা ছিল, অর্থাৎ আমাদের আগের পুরুষ যেভাবে মেনে এসেছে আমরা সেভাবেই মানবো। কারণ এখন সবকিছু পরিবর্তনশীল, কারণ এখন সবকিছুই আহ, একটা ধারার মধ্য দিয়ে যায়। চেঞ্জ চেঞ্জ একটা ল, এই পৃথিবীর চেঞ্জ একটা ল, এটা আমাদের বুঝতে হবে। আমরা যদি গতানুগতিক ধারা চলি তাহলে হবে না, আমাদের কিছু পরিবর্তনশীল থটস নিয়ে আসতে হবে। আমাদের এই সমাজটাকে ভালো করার জন্য আমাদের অনেক কিছুই করতে হবে, কারণ আমরাই পারি দেশটাকে সঠিক একটা জায়গায় নিয়ে যেতে। আমরা যারা যুবক, যারা আমরা পড়াশোনা করি, তাদের দ্বারা কিন্তু অনেক কিছু সম্ভব। কারণ দেখেন একটা পৌর মানুষ, তারা তো ইচ্ছা থাকতে পারে অনেক কিছু করার, কিন্তু সে পারবে পারবে না। আমরা যদি একটু চেষ্টা করি আমরা তো পারবো। আমাদের মাঝে সেই পাওয়ারটা আছে, সেই শক্তিটা আছে, তাদের মধ্যে সেই শক্তি নাই, এটা আপনাদের বুঝতে হবে। বিষয় এটাই যে ইউনূস সাহেব আসার পরেও কিন্তু দেশে এখনো দারিদ্রতা আছে, দেশে এখনো খুন, ধর্ষণ, অপরাধ, চুরি এগুলো হয়। কেন হয়? কারণ আমাদের সমাজ ঠিক নেই, আমাদের নীতি ঠিক নেই, আমাদের ইথিক্স ঠিক নেই। ইথিক্স, নীতি, শাস্ত্র তখনই ঠিক হবে যখন আমরা বুঝতে পারবো আসলে নীতি কি। আমরা নীতির ধারণাটাই জানি না। সমাজে যে এত কিছু চলতেছে, যে আমরা যে বড়াই করতেছি আমাদের সমাজ খুব সুন্দর সমাজ, আমাদের সমাজ ভদ্র সমাজ, একবার দেখিয়েন তো রাত ৩টার দিকে যুবক বা ভাই রাত্রিবেলা কি করে, বা একটা যুবতী বোন। ইসলাম অনুসারে একটা মানুষ যখন ১৫ বছর হয়, প্রাপ্তবয়স্ক হয়, তখন তার বিয়ে করা খরচ হয়। একটা ভাই আর একটা বোন যদি বিয়ে না করে, তারা যতই বলুক আমি ভালো আছি, ভিতরে ভিতরে গোপনে ঠিকই পাপ করে। এটা আপনাদের বুঝতে হবে। আর যখন এই পাপটা করা হয়, তখন তার জীবন ডিস্ট্রয় হয়ে যায়। সে যদি একজন বিজ্ঞ ব্যক্তিও হয়, তারপরও তার এই কাজটা করার কারণে ইটস লাইক ড্রাগ অ্যাডিকশন। এই যে পর্নো অ্যাডিকশনটা আছে, ইটস লাইক ড্রাগ অ্যাডিকশন। দোষ কার? দোষ তাদের? দোষ তাদের না, দোষ আমাদের, আমাদের সমাজের, আমাদের মানুষের দৃষ্টিভঙ্গির। আমরা চাই একটা পুরুষ পুরস্কৃত হয়ে তারপর বিয়ে করবে। হয়তো আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তোমরা বিয়ে করো, আর রিজিকের ব্যবস্থা আমি স্বয়ং আল্লাহ তাআলা করব। মানে কি? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বিবাহতে উৎসাহিত করছেন, তোমরা বিবাহ করো, বিবাহ পবিত্র কাজ, হালাল কাজ। আর আমরা বিয়ে না করার কারণে এই যে সমাজে রিলেশনশিপ, এই যে ধর্ষণ, এই যে ইফটিজিং গুলো বাড়ে গেছে। এটা আমরা ভাবতেছি না, আমরা ভাবতেছি ধর্ষকের ব্যাপারে। ভাই ধর্ষক একটা যাবে আরেকটা আসবে, কিন্তু সমাজের নীতি ঠিক হবে না। ওই ধর্ষকের শাস্তির কথা বলে লাভ নাই আর, বহুদিন হয়েছে শুনছি। এখন এটাকে পরিবর্তন করতে হবে, এই সমাজটাকে পরিবর্তন করতে হবে। আমাদের ল ঠিক নেই, আমাদের ইথিক্স ঠিক নেই। একটা মানুষ যখন কিছু একটা করে, সে অপরাধী হোক, অপরাধী হলেও সে একজন মানুষ। মানুষের যে প্রয়োজন না বোঝা হয়, তাহলে সে অমানুষ হয়ে যায়। প্রয়োজন বুঝতে হবে। আমাদের সমাজ আমাদের প্রয়োজন বুঝে না। এজন্যই দেখেন না কত রাহাজানি হয়, কত চুরি হয়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, কিন্তু তাদের ওরকম ভাবে এফোর্ট নাই। এফোর্ট না থাকার কারণে চারদিকে এখনো হয় খুন। একটা ১০০ টাকার জন্য ওই দিন একজন ছেলে একটা মানুষকে কুপিয়ে হত্যা করছে, ১০০ টাকার জন্য মাত্র। আরে ভাই, ১০০-২০০ টাকার জন্য একটা মানুষ কুপিয়ে হত্যা করতে পারে, এটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? তারা দেখেন আমাদের দেশের অবস্থাই কতটা আমরা গরিব। আসলে স্বর্গ বা নরক দূরের কথা নয়, স্বর্গ বা নরক মানুষের কাছেই। যখন আমাদের মন রিপুর তাড়নে ইয়া হয়ে যায়, তখন আমরা আত্মগ্লানির মুখে পড়ে যাই। আর যখন প্রীতি ও প্রেমের ভাবে পুরো পৃথিবীটা সুন্দর হয়ে যায়, তখনই আমার মনে হয় যে স্বর্গ নেমে আসে। তা আমাদের আমাদের সমাজটাকে ঠিক করতে হলে আমাদের আগে ইথিক্সগুলোকে ঠিক করতে হবে। এই যে মানবতা, মানবতা কোনটা আমাদের? প্রথম আমার পয়েন্ট কি ছিল? প্রথম পয়েন্ট ছিল মানবতা। আমি যে কথাগুলো বললাম, এগুলোতে একখানেও মানবতা নাই। There's no humanity in my whole world what is said. তো এখন তাহলে আমরা তো খুব বড়াই করি মানবতা আছে। আবুল ফজল স্যারের মানব কল্যাণ শিরোনামে একটা ইয়া ছিল,
তো ওখানে মানব কল্যাণের সম্পর্কে বলা হয়েছে যে মানব কল্যাণ মানে এই নয় যে আমি কাউকে দীক্ষা দিলাম, মানব কল্যাণ মানে এই মানুষের একটি অবনতিকর অবস্থা থেকে তাকে উন্নতি একটা ভালো একটা অবস্থানে পৌঁছিয়ে দেওয়া। আমাদের নবীর কাছে একজন আসছিল, তো বলছিল আমার কোনো মানে অবস্থা ভালো না, তিনি একটু ভিক্ষা দিতে আসছিলেন এরকম টাইপের। তো মহাইসলাম তাকে একটা কুঠার কিনে দিয়েছিলেন, একটা কুঠার যেটা দিয়েছে কাঠ কাটবে। সে বলছিল যে তুমি কুঠার নিয়ে যাও জঙ্গলে এবং কিছুদিন পর আমার সাথে দেখা করো। তো সে কুঠার নিয়ে গেছে, সে জঙ্গলে গেছে, সে কাঠ কাটছে, বিক্রি করছে, নিজে খাইছে, পরিবারকে খাওয়াইছে। দেন মহিষা ইসলামের কাছে আসে, তার বলছে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। মানে মহিষা ইসলামে পাতেন না যে একটা জবে রুটি দিতে, পারতেন না একটা এক টুকরা মাংস দিতে বা এক টুকরা মাছ দিতে, কিন্তু তিনি দেননি কেন? কারণ তার উদ্দেশ্য ছিল না মানুষকে ছোট করা। ইসলাম কখনো ভিক্ষা করতে বলেননি। আমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন কাজ করে খাই, আমরা যেন প্রতিষ্ঠিত হই, আমরা যেন ভিক্ষা করে না খাই, মানুষ যে চেয়ে না খাই। মনে রাখবেন, উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। আমি যে কথাগুলো বললাম বাংলাদেশের এই কিছু কিছু পয়েন্ট নিয়ে, এগুলা কিন্তু একটাতে মানবতা নেই। না থাকার কারণে আমাদের সমাজ এখন অবহেলিত, সমাজের এখন দুর্নীতি, সমাজের এখন অশান্তি এগুলোতে বিরাজমান। প্রতিদিন দেশে খবর চ্যানেল খুলবেন, দেখবেন অনেক অপরাধের কথা চোখে পড়ে। অপরাধ কি করে শাস্তি দিবেন আপনি? অপরাধ এই প্রজন্ম অপরাধ শেষ করবে, আর প্রজন্ম অপরাধ ধরবে, আবার ওই প্রজন্ম অপরাধ শেষ করবে, তারপরের প্রজন্ম অপরাধ ধরবে। আপনি যদি একটা এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কোথায় দিয়ে আসে? মেঘ থেকে আসে না? আচ্ছা, মেঘের পানি যদি হয়, ডার্টি হয়, আপনি কি এটা ঠিক করতে পারবেন? পারবেন না, কারণ আপনার সাথে সামর্থ্য নাই। আপনার সামর্থ্য আছে মেঘের পানিটাকে সংরক্ষণ করে সেটাকে পিউরিফাই করতে পারেন, কিন্তু মেঘের পানিটাকে আপনি করতে পারবেন না, কারণ আপনার সেটা সামর্থ্য নাই। তাই আমাদের সামর্থ্য নাই আমাদের যে এই অপরাধীগুলোকে সঠিকভাবে বিচার দেওয়া। কারণ অপরাধী পালাইতেও পারে বা আমরা নাও জানতে পারি। তো এখন যেটা বিষয়, যেটা আমাদের হাতের মধ্যে আছে, সেটা হচ্ছে আমাদের ইথিক্সকে পরিবর্তন করা, আমাদের লকে পরিবর্তন করা। আমাদের ইথিক্স ঠিক নেই, আমাদের সমাজের নিয়মকানুন ঠিক নেই, এগুলো ঠিক করতে হবে, তাহলে সমাজের সুন্দর প্রীতি ও প্রেম ভাবে এই পৃথিবী রচনা করা সম্ভব। একমাত্র একজন সুন্দর চেতনার ধারণকারী, একজন প্রগতিশীল মানুষই দেশকে পরিবর্তন করতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। তাই আসুন আমরা একসাথে একতাবদ্ধ হয়ে কাজ করি, আমরা সঠিকভাবে কাজ করি, আমরা এই সমাজটাকে পরিবর্তন করি এবং সমাজের মঙ্গল কামনায় নিজেকে নিযুক্ত করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।